ভাবুন তো একবার, গহীন জঙ্গলে একা, পথ হারানো, বৃষ্টিতে শরীর একেবারে ভিজে গেছে, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আর একটু একটু করে অন্ধকার নেমে আসছে। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই দূরের এক চিলতে আলো যেন বাঁচার ইশারা দেয়। কিন্তু যে আশ্রয়টা বিপদ থেকে বাঁচাবে বলে মনে হচ্ছে, সেটাই যদি নিজেই একটা বিপদ হয়ে দাঁড়ায়। বাইরে থেকে দেখলে কুঁড়েঘরটা একদম সাদামাটা, পুরনো কাঠ, ভাঙাচোরা ছাদ, কিন্তু একটা ব্যাপার কেমন যেন খটকা লাগার মতো। দরজাটা ভেতর থেকে বন্ধ, অথচ বাইরে কোনো তালা নেই। আর এই সাধারণ দেখতে দরজাটাই মুহূর্তের মধ্যে হয়ে ওঠে ভীষণ অস্বাভাবিক। দেখুন, ভেজা জঙ্গলের ওই স্যাঁতস্যাঁতে পরিবেশে একটা কাঠের দরজা তো ঠান্ডা হওয়াই কথা, তাই না? কিন্তু গল্পের নায়ক যখনই দরজায় হাত রাখল, সে চমকে উঠল। দরজাটা ঠান্ডা তো নয়, বরং কেমন যেন অস্বাভাবিক গরম। শুধু এই একটা অনুভূতি, ব্যাস, চারপাশে চেনা জগৎটা যেন ওলটপালট হয়ে গেল। এই উষ্ণতা থেকেই মাথায় একটা হিমশীতল চিন্তা আসে। মনে হচ্ছে দরজার উপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, নিজের হাত দিয়ে দরজাটা চেপে ধরে রেখেছে। যাকে আশ্রয় ভাবা হচ্ছিল, সেটাই যেন এক মুহূর্তে একটা জীবন্ত হুমকি। ভয়টা যখন আর শুধু স্পর্শে আটকে থাকে না, যখন সেটা শব্দ হয়ে কানে আসে, তখন তা আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রথমে একটা খুব আস্তে শব্দ, কিন্তু শব্দটা একটা নির্দিষ্ট ছন্দে হচ্ছে, ঠক ঠক ঠক। এই যে একটা না একটা শব্দ, এটাই কিন্তু স্নায়ুর উপর চাপ তৈরি করতে শুরু করে। এটা কোনো হাওয়ার শব্দ না, কোনো পশুরও না। এই শব্দটা কেউ ইচ্ছে করে করছে। শব্দটা ঠিক এমন যেন কেউ কাঠের উপর নখ দিয়ে আঁচড় কাটছে। ভাবুন তো একবার, এই বর্ণনাটা শব্দটাকে কি পরিমাণ জীবন্ত আর অস্বস্তিকর করে তোলে। এরপর আসে গলাটা, খুলে দাও, কিন্তু স্বরটা কোনো পুরুষ বা মহিলার নয়। গল্পে যেভাবে বলা হয়েছে, এটা একটা ফাঁপা ভাঙা স্বর, মানে এর কোনো পরিচয় নেই। আর এই পরিচয়হীনতাই ভয়টাকে আরও বাড়িয়ে দেয়। ঠিক ওই মুহূর্তে নায়কের মাথায় আসে গ্রামের এক পুরনো লোককথার কথা। বনে নাকি এমন কিছু কুঁড়েঘর আছে যেগুলো আসলে আশ্রয় না, বরং কোনো কিছুকে আটকে রাখার ফাঁদ। আর যেই না তার এটা মনে হলো, অমনি দরজার নিচ দিয়ে গড়িয়ে এলো এক ধরনের কালো চটচটে তরল, সাথে পচা মাংসের একটা তীব্র দুর্গন্ধ। মানে ভয়টা আর কল্পনাতে নেই, এবার সেটা পুরোপুরি বাস্তব। তো সে প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু এই অদ্ভুত ফাঁদ থেকে পালানো কি আসলেই সম্ভব? নায়ক যত জোরেই দৌড়াচ্ছে, কুঁড়েঘরটা কিছুতেই তার পিছু ছাড়ছে না। এ যেন একটা দুঃস্বপ্ন, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। আর ঠিক তখনই এই আতঙ্কের মধ্যেই তার চোখে পড়ে দরজায় খোদাই করা কয়েকটা শব্দ, যা সে আগে খেয়ালই করেনি। লেখা আছে, যে ঢোকে সে আর বেরোয় না। মানে তার মুক্তির পথ তো আসলে শুরুতেই বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরের সেই সত্তাটার ধৈর্য এবার শেষ হয়ে আসছে। সেই যে মৃদু টোকাটা ছিল, ওটা এখন বদলে গেছে হিংস্র উন্মত্ত আঘাতে। থাম থাম, বিপদটা এখন আর কোনো দূরের সম্ভাবনা না, বিপদটা দরজার ঠিক ওপারেই, অনেক বেশি কাছে, অনেক বেশি ভয়ঙ্কর। দরজাটা এবার ভাঙতে শুরু করেছে, কাঠের ফাটল দিয়ে উকি দিচ্ছে একটা রক্তজ্বলা চোখ। আর তারপর সেই ভয়ঙ্কর অভিযোগটা, তুমিই তো আমাকে ডাকলে। এটার কোনো বাইরের আক্রমণ থাকছে না, এটা যেন নায়কের নিজেরই তৈরি করা এক বিপদ। শেষ পর্যন্ত যখন সব প্রতিরোধ ভেঙে পড়ে, তখন আসল সত্যটা সামনে আসে। আর কোনো প্রতিরোধের দরকারও হয় না, বিকট একটা শব্দ করে দরজাটা নিজে থেকেই খুলে যায়। সেই চূড়ান্ত মুহূর্ত এসে গেছে, যখন ভেতরের সত্তাটা বাইরে আসবে। কিন্তু ভেতরে কি থাকতে পারে? একটা ঘর? কোনো ভয়ঙ্কর প্রাণী? না, যা দেখা গেল তা সব ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। ভেতরে কিচ্ছু নেই, শুধু জমাট বাঁধা শূন্যতা, নিশ্ছিদ্র অন্ধকার। আর সেই জমাট অন্ধকারের গভীরে অপেক্ষা করছে গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা। নায়ক যা দেখতে পায় তা কোনো মনস্টার নয়, সে দেখে তার নিজেরই প্রতিচ্ছবি। তার দিকে তাকিয়ে ক্রূর একটা হাসি হাসছে। এখান থেকে গল্পের মূল সত্যটা আমাদের কাছে পরিষ্কার হয়। এই কুঁড়েঘরটা বাইরের কাউকে আটকানোর জন্য কোনো আশ্রয় নয়, এটা একটা কারাগার, যা ভেতরের কিছু একটাকে আটকে রাখার জন্য বানানো। নায়ক আশ্রয়ের খোঁজে এসে আসলে নিজের অজান্তেই এক জেলখানার দরজায় কড়া নাড়ছিল। গল্পের শেষে দরজাটা আবার বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এবার ভেতরে কে আটকা পড়ল? নায়ক, নাকি তার সেই হাসিমুখ প্রতিচ্ছবি? এই প্রশ্নটাই আমাদের ভাবনার জন্য রেখে গল্পটা শেষ হয়, আর আমাদের মনে একটা শীতল স্রোত বয়ে দেয়।